জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি শারমিন পুতুল। শুরুতেই জানাবো ঘরে ফেরার খবর। বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়, নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। গাজীপুরের 450 গার্মেন্টস ছুটি হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে। গাজীপুরের চন্দ্রা চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার আহমেদ, আর কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। শুরুতেই চলে যেতে চাই ইফতেখারের কাছে। ইফতেখার, সন্ধ্যার পর চন্দ্রা মোড়ে যানবাহনের চাপ কেমন দেখছেন? পুতুল, আসলে সন্ধ্যার পর থেকেই কিন্তু গাজীপুরে যে সকল পোশাক কারখানা রয়েছে অধিকাংশ পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ার কারণে এই চন্দ্রা ত্রিপুর এলাকায় সেখানে কিন্তু এক ধরনের যানবাহনের ধীর গতি দেখা গেছে এবং সেখানে চন্দ্রা ত্রিপুর এলাকা থেকে মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাস সেখান থেকে ছাড়ে, যে কারণে সেই জায়গাটিতে যানবাহনের ধীর গতি রয়েছে এবং যাত্রীদেরও কিন্তু চাপ রয়েছে। তবে সেটি কিন্তু সন্ধ্যার পরে যে পরিস্থিতি ছিল এখন কিন্তু সেটি এখন অনেকটাই বদলে গেছে, কারণ রাত 12টার সাথে সাথে কিন্তু যাত্রীদের চাপ কমেছে এবং যানবাহনের গতি বেড়েছে। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেটি রয়েছে এই মহাসড়কে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে যাত্রীদের ভোগান্তি হয়েছিল, তবে এবার এখন পর্যন্ত এইবারের যাত্রা কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একেবারেই স্বস্তিদায়ক রয়েছে। কোথাও কোনো ধরনের বড় ধরনের কোনো যানবাহনের জটলা তৈরি হয়নি এবং যানজট সৃষ্টি হয়নি। তবে কিছু কিছু পয়েন্ট অর্থাৎ ভোগড়া বাইপাস এবং চান্দনা চৌরাস্তা এই দুটি পয়েন্টে সেখানে যথেষ্ট বাস দাঁড় করে যাত্রী ওঠানামা করার কারণে সেখানে কিছুটা যানবাহনের ধীর গতি রয়েছে এবং এইসব জায়গায় আমরা বাস কাউন্টার গুলোতে দেখেছি যে যাত্রীরা কিন্তু একটু অভিযোগ করছে, তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে। তবে শুধুমাত্র অনেক সময় দেখেছি আমরা বিভিন্ন ট্রাক এবং পিকআপে করে কিন্তু যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন, সেক্ষেত্রে তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন বাসে তারা টিকিট পাননি কিংবা বাসে তাদের স্থান সংকুলন না হয় তারা কিন্তু ঝুঁকি নিয়ে এই সকল যে পণ্যবাহী গাড়িগুলো রয়েছে সেই সব গাড়িতে করে তারা গন্তব্যে যাচ্ছেন। তবে আগামীকাল এবং পরশু এই 2 দিনে কিন্তু বাকি যে কারখানাগুলো রয়েছে সেগুলো ছুটি দেওয়া হবে। এবারে কিন্তু গাজীপুরের শিল্প কারখানাগুলো ধাপে ধাপে ছুটি হয়েছে, 4টি ধাপে ছুটি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 40% কারখানা ছুটি দেওয়া হয়েছে এবং বাকি যে 60% সেটি আগামীকাল এবং পরশু ছুটি হবে। তখন কিন্তু এই মহাসড়কে যানবাহনের এবং যেমন চাপ বাড়বে, পাশাপাশি যাত্রীদের চাপ বাড়বে। তবে এই চাপ সামাল দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু সতর্ক রয়েছেন। সড়কের মোড়ে মোড়ে ট্রাফিকের পুলিশের রয়েছে, পাশাপাশি হাইওয়ে পুলিশের সদস্য রয়েছে, এর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা কিন্তু রয়েছে। নিরাপদ সড়ক আন্দোলন সহ বেশ কয়েকটি সংগঠনের যারা স্বেচ্ছাসেবী তারা কিন্তু কাজ করছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত গাজীপুরের যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বস্তিদায়ক যাত্রা হচ্ছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ। যাত্রা খবর জানতে এবারে মেহরাবের কাছে আমরা যাব। কমলাপুরে আছেন তিনি। মেহরাব, আমাদের জানাবেন কমলাপুরে এখন পর্যন্ত সব ট্রেন সম্ভবত ছেড়েছে কিনা এবং ভিড় কেমন দেখছেন? কমলাপুর রেল স্টেশন থেকে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় হয়নি বলে জানিয়েছেন এখানকার যে স্টেশন ম্যানেজার আছে। সে যেটি তথ্য দিয়েছেন যে ঈদের জন্য একটা তিস্তা ঈদ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যেটি প্রতিদিন সকাল 9:30টায় ঢাকা থেকে ছেড়ে যায় বিভিন্ন জেলার উদ্দেশ্য করে। আর ঢাকা থেকে প্রতিনিয়ত এখন ঈদকে সামনে রেখে 46 জোড়া মোট ট্রেন এখান থেকে ছেড়ে যায় সকাল থেকে রাত 12টার পর পর্যন্ত। আমি যদি বলি এখন রাত গভীর হওয়ার সাথে সাথে ঢাকার যে কমলাপুর রেল স্টেশনটি আছে সেখানে এখন প্রায় যাত্রী শূন্য বলতে গেলেই চলে। এখন কোনো ধরনের ভিড় নেই, কারণ এখন যে ট্রেন যে শিডিউলগুলো আছে এখন কোনো শিডিউল না থাকাতে এখন এখানে কোনো যাত্রী নেই। তবে কিছু ট্রেন বাইরে থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশনে আসছে এবং সেই যাত্রীরা এখন ঢাকার দিকেই ফিরছে। আমরা যখন ঢাকায় এই কমলাপুর রেল স্টেশনে আসি তখনও আমরা দেখেছি যে বাস যে টার্মিনালগুলো আছে সেখানেও কিছু যাত্রী আছে। তবে সেই তুলনায় এই কিছুক্ষণ আগেও এই কমলাপুর রেল স্টেশনে কোনো ধরনের পা ফেলার মতো জায়গা ছিল না। এইখানে আমরা যেটি জানতে পেরেছি যারা এখানে কর্তব্যরত দায়িত্ব যারা পালন করছেন তারা যেটি জানিয়েছেন এখানে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পরিবেষ্টিত করে রাখা হয়েছে এখানে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য। আর এইখানকার যারা যাত্রী আছেন যারা এই ঢাকা কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন জেলায় যাচ্ছেন তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার জন্য, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে তারা তাদের কোনো টিকিটে কোনো ধরনের ঝামেলা হয়নি, তবে অনলাইনে টিকিট বিক্রি করায় তাদের যে টিকিট কাটার জন্য যে প্রসেসটা ছিল সেটি একটি বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবে তারা শত বিড়ম্বনার মাঝেও
তারা যে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পারছে এটি তারা আনন্দ উপভোগ করছে। আর তারা যেটি অভিযোগ করেছিল এখানে যে কয়েকটি ট্রেন আপনার শিডিউল বিপর্যয় হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম যে ট্রেনের তার কোনো শিডিউল বিপর্যয় হয়নি। এখানে যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে এবং ঈদযাত্রা নির্বিঘ্নে করার জন্য এখানে সব ধরনের কাজে হাতে নেওয়া হয়েছে বলে আমাদের জানিয়েছে এখানকার যে স্টেশন ম্যানেজার আছে সে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। পুতুল। ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত ছিলেন মেহরাব সুমন এবং চন্দ্রা থেকে যুক্ত ছিলেন ইফতেখার আহমেদ। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোমা সেতু উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক যাত্রীর চাপ সামলে দেয়া বড় চ্যালেঞ্জ হলেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারে শেষ লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা বরিশাল মহাসড়কে 2 লেনের হওয়ায় সড়কে যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। কোনো কমপ্লেন নাই, ভাড়া বাড়ছে না, স্বস্তিতে যাচ্ছে। খুব বেশি আপনার যানজট অথবা অব্যবস্থাপনা সড়কে নাই। মনে রাখা দরকার, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটি লোক ঢাকা ছাড়ছে। তো তাদের যাত্রাটা স্বস্তি করা বেশ চ্যালেঞ্জিং, কিন্তু আমাদের সরকার প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি আমরা নিয়েছি, আমরা নিশ্চিত ইনশাল্লাহ যাত্রীরা স্বাচ্ছন্দ্যে আরামদায়ক ভ্রমণের মাধ্যমে স্বজনদের কাছে যাবে। আসন্ন ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সারা দেশে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা বেশি ভাড়া নেবে তাদের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। মঙ্গলবার সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, বাস কাউন্টারগুলো ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেন। নির্দেশনা এবং আমাদের ফিল্ডে যারা কাজ করছে তাদের প্রায়োগিক জ্ঞান, এই দুইটা কাজে লাগিয়ে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায় সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। প্রচুর পরিমাণে ট্রাফিক যানজট লেগেই থাকে সারা বছর, সেগুলা রিমুভ করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে লোকাল লিডার যারা আছে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, তাছাড়া আরও সুধী লোকজনকে নিয়ে ওই এলাকায় যাতে কোনোভাবে যানজট না হয়। নৌপথে বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই উল্লেখ করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, দক্ষিণাঞ্চলে স্বস্তির ঈদ যাত্রায় লঞ্চে নির্ধারিত ভাড়া থেকেও 10% ভাড়া কমিয়েছে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। দুর্ঘটনা এড়াতে লঞ্চগুলোর ফিটনেস পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, নৌপথে ঈদযাত্রা অন্য সব বারের তুলনায় স্বস্তিদায়ক ও আনন্দদায়ক। সদরঘাটের চাপ কমাতে বসিলা ও শিমুলিয়া লঞ্চ ঘাট চাহিদার ভিত্তিতে ভবিষ্যতে স্থায়ী করার পরিকল্পনাও রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এদিকে ঈদযাত্রাকে নিরাপদ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ তৎপর দেখা গিয়েছে। সদরঘাটে বিনামূল্যে কুলি, ট্রলি ও হুইলচেয়ারের সেবায় সন্তুষ্ট যাত্রীরা। এবারেই প্রথম যে ভাড়া সরকার নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সাথে আলোচনা সাপেক্ষে 10% ভাড়া কমানো হয়েছে এবং সেই ভাড়াটি প্রত্যেকটি জাহাজের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রতিদিন আসছি এবং আজকে এই ঘাটে যত জাহাজ আছে সব জাহাজকে কন্টিনিউ চেক করা হয়েছে, তাদের কাগজপত্র, ফিটনেস সবকিছু ঠিক আছে কিনা। রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার পর স্বস্তি ফিরেছে রাজধানীর জ্বালানি পাম্পগুলোতে। সংকট কেটে প্রায় স্বাভাবিক হয়ে এসেছে জ্বালানি তেল বিক্রি। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পে চালকদের চাহিদা মাফিক তেল পেতে দেখা গেছে। এতে চালক ও যাত্রীদের মাঝেও স্বস্তি ফিরেছে। পাম্প মালিকরাও বলছেন, ডিপো থেকে সরবরাহ ঘাটতি না হলে ঈদের আগে জ্বালানি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে 2 সপ্তাহ ধরে রাজধানীর পাম্পগুলোতে তেল কিনতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। সরবরাহ ঠিক রাখতে এক পর্যায়ে রেশনিং পদ্ধতি চালু করে বিপিসি। সামান্য স্বস্তি পাচ্ছি আর কি, সিরিয়াল কম, অনেক কম টাইমের ভিতরে। আগে তো 3 ঘন্টা আমরা
তেল নিতে পারতাম না, 3-4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকতে হইতো আমাদের। আগে একটু বেশি ছিল, আগে দেখা যায় একটু 4-5 ঘন্টা লাগতে তেল নিতে, এখন দেখা যায় আজকে আধা ঘন্টার ভিতরে আমরা প্রায় পাম্পে পৌঁছে গেছি। লাইন একটু কম আছে, আগের থেকে একটু স্বস্তি পাচ্ছি। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মামলা দ্রুত বিচার সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাজমুল কনি। আরও বলেন, সম্প্রতি হয়ে যাওয়া ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে ব্যবস্থা নিতে কৃষি, খাদ্য ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, ঈদের 7 দিনের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা, জ্বালানি সহ নানা সমস্যা নিরসনে মন্ত্রীদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয় জোরদারে গুরুত্ব দিয়েছেন তিনি। বৈঠকে চলতি অর্থ বছরে সম্পূরক বাজেটে আনার পরিবর্তন অনুমোদন করেছে মন্ত্রিপরিষদে, যা পরবর্তী সময়ে সংসদে অনুমোদনের জন্য পাঠানো হবে। ঈদ রিলেটেড জনভোগান্তি কমানোর জন্য কি করা যেতে পারে সেগুলো রিলেটেড মাননীয় প্রধানমন্ত্রীর অনেক দুশ্চিন্তা আছে। উনি চেষ্টা করছেন জনভোগান্তি সবভাবে যেন কমানো যায়, সেগুলো রিলেটেড কিছু ফাইনাল সিদ্ধান্ত দিয়ে ফাইনাল ঈদের আগের ক্যাবিনেট মিটিং শেষ হলো। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ এবং ঢাকার 2 সিটি প্রশাসকের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই নির্দেশনা দেন, বর্জ্য অপসারণে যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশের বুয়েটের সহযোগিতায় করা যায় কিনা প্রধানমন্ত্রী সেই নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য যারা কাজ করে তাদেরকে নিজের তহবিল থেকে ঈদ বোনাস দিয়েছেন। ঢাকার দক্ষিণ সিটির প্রশাসক শরীফুল ইসলাম খান বলেন, রাস্তাঘাটের উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করব। মশা নিধনে নানা কার্যক্রম নেওয়া হয়েছে, শুধু ওষুধ কাজে হবে না, খাল পরিষ্কার করেছি। বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ এহসান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, অটোমেশন, পরিবহন ব্যবস্থায় উন্নয়নে ইলেকট্রনিক 3 হুইলারের প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। অন্যদিকে কৃষক কার্ড সংক্রান্ত সেলের সঙ্গে বৈঠকে বিশেষ এই কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছে সরকার প্রধান। একই সঙ্গে এই 1 বৈশাখ থেকেই কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হবে বলেও জানিয়েছে প্রেস উইং। মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান যে বিদেশ থেকে আমদানি না, অর্থাৎ আমাদের এখানে লোকাল যারা আমাদের এক্সপার্টরা আছে, আমাদের ইঞ্জিনিয়াররা আছে, এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা, এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াস। মশা শুধু ওষুধ দিয়ে নিধন করা যায় না, ওষুধের পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল, বিল, নর্দমা এবং ড্রেন পরিষ্কার অভিযান কিন্তু আমরা ক্লাস প্রোগ্রাম দিয়েছি, দক্ষিণও দিয়েছে, আমরাও দিয়েছি। রাস্তার থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা, অটোমেশন করার ব্যাপারে সেগুলো। এছাড়া আমাদের এই ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি অনেকখানি। নতুন করে কোনো দেশের আধিপত্য সহ্য করবে না জামায়াত। দেশের উন্নয়নে অবদান না রাখলেও কিছু দেশ বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির। মঙ্গলবার সকালে ঢাকা 15 আসনের বাসিন্দাদের মাঝে চীনা সহযোগিতায় ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, চীন দেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও 1000 শয্যার হাসপাতাল নির্মাণ কাজ দ্রুতই শেষ করবে বলেও আশা প্রকাশ করেন জামায়াতের আমির। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত জানান, তিস্তা চুক্তি এগিয়ে নিতে চায় চীন, সেক্ষেত্রে বাংলাদেশের সহায়তা ও সমর্থন প্রত্যাশা করে চীন। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়ে, বাংলাদেশ থেকে সব কিছু নিয়ে তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চীন তা করে না। চীন
অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে। তিস্তা প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। এখনটার দিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফেরলাম, আপনারা দেখছেন এখন চারদিক। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার মার্কেট ও শপিং মল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখরিত দোকানপাট। নতুন পোশাক, জুতা, কসমেটিক্স, গহনা সবকিছু কিনতে পরিবার নিয়ে মার্কেটে আসছেন মানুষ। বিশেষ করে শিশু কিশোরদের পোশাকের দোকানগুলোতে ভিড় বেশি। ব্যবসায়ীরা বলছেন ঈদের আগের শেষ কয়েকদিনই বেচাকেনা সবচেয়ে বেশি হয়। অন্যদিকে ক্রেতারা বলছেন পণ্যের দাম কিছুটা বেশি। ব্যবসায়ীরা আশা করছেন শেষ সময়ে বিক্রি আরও বাড়বে। এখন কাস্টমার আসলে ওরকম রাত্রিবেলা ওঠে না, 12টা একটা পর্যন্ত কাস্টমার থাকে। তা আমরাও চাই যে এই 12টা একটা পর্যন্ত রাখার জন্য। গত তুলনায় এবার একটু কাস্টমার মনে হচ্ছে কম। দামটা আগের থেকে একটু ডবলই, কারণ আগে ছিল যেটা 3000, সেটা হয়েছে মানে শুটাই ধরেন আমি যেটা 2200 করে কিনতাম সেটা এখন হয়েছে 3200। ঈদের কেনাকাটা সবার আগে বাচ্চাদের জন্যই করতে হয়। তো আমাদের সময় দেখা যেত যে আনারকলি পরতাম, আমরা 3 পিস পরতাম, সারারা পরতাম, ঘাড়ারা, কিন্তু এখন বাচ্চারা বেশিরভাগ প্যান্ট শার্ট এগুলোর ভিতরেই আকর্ষণ বেশি। পটুয়াখালীর রাবণাবাদ নদীর উপর দিয়ে গলচিপা সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। উপজেলা, জেলাবাসী সহ যেন রাজধানীর সঙ্গে যোগাযোগ নিশ্চিত করতে পারে সেই কারণেই এই প্রকল্প নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সকালে গলচিপার হরিদেবপুর গলচিপা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সরকারের কাজ হচ্ছে কমিউনিকেশনের জন্য অবকাঠামো সুবিধা নিশ্চিত করা, স্থানীয় অর্থনীতিকে প্রাণ চাঞ্চল্য করা, যেন তারা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক নূর, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক ও জনপথ এবং AGDEর চিফ ইঞ্জিনিয়ার সহ আরও অনেকে। সরকার তো কাজই হচ্ছে জনগণকে কমিউনিকেশনের যে জায়গাটা, মানে ইনফ্রাস্ট্রাকচার সুবিধাটা এনশিওর করা, এখানকার অর্থনীতিকে প্রাণচাঞ্চল্য করা, কর্মজীবী মানুষ তারা যাতে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, উৎপাদিত পণ্য পরিবহন করতে পারে, তারপর একটা উপজেলা সেটা যাতে আপনার ডিস্ট্রিক্ট অথবা রাজধানী এর সাথে যোগাযোগটা নিরবিচ্ছিন্ন হতে পারে, সেটাই তো হচ্ছে একটা ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী প্রদান করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কাটিয়া নদীতে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে যান মন্ত্রী। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। নিহত বাচ্চু মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি তার মৃত্যুর ঘটনায় সৌদি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই। মঙ্গলবার সন্ধ্যা 6:45 হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতাল থেকে এ খবর নিশ্চিত করেছেন তার এক সহকর্মী অভিনেতা। জানান, বিকেল 5টার পর শামস সুমন হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে প্রথমে ঢাকার গ্রিন রোডে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মূলত কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে, আহত হয়ে 4 জন। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়িতে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হন। ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুস সালাম জানান, বিকেলে জামালপুর থেকে যাত্রী নিয়ে সিএনজিটি মধুপুর যাচ্ছিল। পরে নল্লা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির চালক ও 2 যাত্রী নিহত হন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা
ও ভটভটির 2 বছরের শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় আরও 6 যাত্রী। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কে ধোবরা বাজারে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুরের সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ সোহাগের স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের আত্মীয়রা বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সৈয়দপুর 100 শয্যার হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা 12টার দিকে শামিমা নামের এক গৃহবধূ মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত শামিমার বাসা শহরের গোলাহাটে এবং তিনি সাবেক ছাত্রলীগ সভাপতি শেখ সোহাগের স্ত্রী। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, মরদেহ সুরতল করা হচ্ছে এবং প্রয়োজনে ময়নাতদন্ত করা হতে পারে। পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারছে না এটি হত্যা নাকি আত্মহত্যা, তবে মৃত শামিমার গলায় দাগ দেখা গেছে। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কাজ করবে নিরাপদ সড়ক আন্দোলনের 5 শতাধিক স্বেচ্ছাসেবী। মঙ্গলবার বিকেলে টঙ্গীর স্টেশন রোডে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। উদ্বোধন শেষে এমপি রনি দূরপাল্লার বিভিন্ন বাসের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। যাত্রাপথে কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কিনা সেই বিষয়ে তিনি খোঁজখবর নেন। একই সঙ্গে বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় রোধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন। নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। ঈদ উল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে আজ থেকে বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানি কার্যক্রম। 4 দেশের আমদানি রপ্তানিকারক C&F সহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করে গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর দিয়ে এবার ঈদে মোট 11 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। আজ থেকে 27 মার্চ পর্যন্ত এই বন্দরে কোনো পণ্য আমদানি রপ্তানি হবে না, তবে চালু থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট। আগামী 28 মার্চ পুনরায় চালু হবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। কক্সবাজারের সমুদ্র সৈকতে মহাবারণী পুণ্য স্নানে সমবেত হন হাজারো সনাতন ধর্মাবলম্বী। চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশীতে তিথিতে বিশ্বের দীর্ঘতম এই বালুকা বেলায় ভোর থেকে শুরু হয় মহাবারণী স্নান। গঙ্গাদেবীর আরাধনায় মুখর হয়ে ওঠে সৈকতের কবিতা চত্বর পয়েন্ট। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই পুণ্য স্নানের মধ্য দিয়ে মুছে যাবে সকল গ্লানি, সূচিত হবে নতুন এক শুভ ধারার। কেবল পুণ্য লাভই নয়, শাস্ত্রীয় বিধান মেনে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তপর্ণে অংশ নেন তারা। আগত ভক্তদের নিরাপত্তায় মোতায়েন করা হয় পুলিশ, বারণী স্নান উদযাপন পরিষদ ও লোক প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম। অদ্বৈত অচ্যুত মিশন বাংলাদেশকে উদ্যোগে বিতরণ করা হয় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ। ধর্মীয় আচারের পাশাপাশি এই স্নান উৎসব রূপ নিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক মহামিলন মেলায়। এখন সার দিকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরলাম আরো একবার। আপনারা দেখছেন এখন সঠিক। আন্তর্জাতিক প্রসঙ্গ। মঙ্গলবার ঊর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা জানান, যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। পাশাপাশি প্রথমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নতজানু করার দাবিও জানিয়েছেন তিনি। এদিকে 18 দিন ধরে চলমান সংঘাতের মধ্যেই এবার ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি করছে ইসরায়েল। এছাড়া IRGCর বাসিক ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকেও হত্যা করা হয়েছে বলে জানিয়েছে IDF। এদিকে ইরান যুদ্ধে মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতির প্রস্তাব দেশটির সর্বোচ্চ নেতা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে তেহরান।
নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুমকি দেওয়ার একদিন পরই আইআরজিসির শীর্ষ নেতাদের মৃত্যুর খবর দিল ইসরায়েলি বাহিনী। এদিকে হরমুজ প্রণালী দিয়ে সচল রাখতে সামরিক জোট ন্যাটোর সহায়তা চেয়েও খালি হাতে ফিরতে হলো ট্রাম্পকে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে রাজি নয় ফ্রান্স, ব্রিটেন, ইতালি, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়ন। এদিকে মঙ্গলবার ভোরে ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের অন্তত 5টি ড্রোন ও রকেট হামলার পাশাপাশি সুরক্ষিত অঞ্চলে অবস্থিত আল রশিদ হোটেলেও চালানো হয় হামলা। জবাবে ইরান ও লেবানন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। চলমান সংঘাতে ইরানের 12,000 বেসামরিক অবকাঠামো ও 50টি ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতে ফিরল এলপিজি বহনকারী ভারতীয় একটি জাহাজ। সম্প্রতি কয়েকটি ভারতীয় জাহাজকে এই প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেয় ইরান। মঙ্গলবার নন্দা দেবী নামের ভারতীয় পতাকাবাহী এলপিজি বহনকারী জাহাজটি হরমুজ প্রণালী দিয়ে এসে গুজরাটের ভাদিনার বন্দরে নোঙর করেছে। ভারতের দৈনিক সমুদ্রপথ জ্বালানির প্রায় 4/1 অংশ সরবরাহ করা হয় হরমুজ দিয়ে। সাম্প্রতিক যুদ্ধে কয়েক দশকের মধ্যে ভয়াবহ জ্বালানির সংকটে পড়ে ভারত। দেখা দেয় রান্নার গ্যাসের তীব্র সংকট। জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় 14 কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম 7% বাড়ানোর ঘোষণা দেয় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। রান্নার জন্য পর্যাপ্ত গ্যাস নিশ্চিত করতে শিল্প খাতের এলপিজি সরবরাহ সীমিত রেখেছে ভারত সরকার। চলমান ইরান যুদ্ধের জন্য পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চীন সফরে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জানান ইতিমধ্যে সফরটি 1 মাস বা তার বেশি সময় পেছোতে বেজিংয়ের কাছে অনুরোধ করা হয়েছে। এ সময় ট্রাম্প আরও বলেন, চীন সফরের ইচ্ছা থাকলেও যুদ্ধের সময়ে তার ওয়াশিংটনে থাকা বেশ জরুরি। এছাড়াও হরমুজ প্রণালীর সুরক্ষায় চীনের সহায়তা চান তিনি। সফরসূচি অনুযায়ী আগামী 31 মার্চ 3 দিনের সফরে বেইজিংয়ে যাওয়ার কথা ছিল ট্রাম্পের। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 291 আসনে তৃণমূল কংগ্রেস এবং 144 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এবার ভবানীপুরের আসনে মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এটি ছাড়াও নন্দীগ্রাম আসন থেকেও লড়ছেন শুভেন্দু। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে খড়গপুরে আসনে পদ্মফুলের টিকিট পেয়েছে দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পাল, শিবপুর আসনে অভিনেতা রুদ্রনীল ঘোষ ও ময়না থেকে সাবেক তারকা ক্রিকেটার অশোক দিন্দা। এবার পশ্চিমবঙ্গের 294টি আসনে আগামী 23 ও 29 এপ্রিল 2 ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে 4 মে। বিজেপির পাশাপাশি প্রথম দফায় 192 আসনে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। আফগানিস্তানের কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে 400 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। আহত হয়েছেন প্রায় 250 জন। সোমবার স্থানীয় সময় রাত 9টা নাগাদ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে 2000 শয্যা বিশিষ্ট ওমর মাদক নিরাময় কেন্দ্রটি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া আফগানে সরকার মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, ফের আফগানিদের আকাশসীমা লঙ্ঘন করে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে ইসলামাবাদ। যদিও পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি, নিজেদের সন্ত্রাসী হামলা ধামাচাপা দিতে পাকিস্তানের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলার অভিযোগ তুলেছে তালেবান। এছাড়াও বাজাউর জেলার বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনা ঢাকতে তালেবান সরকার নিজেরাই হাসপাতালে হামলা করেছে বলে অভিযোগ তোলেন তিনি। আর পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, সোমবার কাবুল ও নানগাহারের নির্দিষ্ট কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। নাইজেরিয়ার উত্তর পূর্ব মাইদুগুরি শহরে একাধিক বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনী ও বাসিন্দারা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে হুট করেই তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। প্রথম বিস্ফোরণটি হয় শহরের কেন্দ্রস্থলের একটি ডাকঘরে। এর পরপরই আরেকটি বিস্ফোরণ হয় নিকটবর্তী জনপ্রিয় মান্ডে মার্কেট। এছাড়া মাইদুগুরি বিশ্ববিদ্যালয়ের টিচিং হাসপাতালে 2টি এবং পূর্ব অঞ্চলীয় ক্যালোরি এলাকার আরেকটি বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।
প্রচণ্ড ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র পূর্ব উপকূলীয় অঞ্চল। ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাসের কবলে ফিলাডেলফিয়া, রাজধানী ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্ক। মঙ্গলবার ভোর পর্যন্ত এসব অঞ্চলে ঝড় ও বাতাসের সঙ্গে অব্যাহত ছিল ভারী বর্ষণ। পানিতে তলিয়ে গেছে পেনসিলভেনিয়ার রাস্তাঘাট। পাওয়ার আউটের তথ্য অনুযায়ী মিড ওয়েস্ট এবং মিড আটলান্টিক অঞ্চলের অন্তত 5,36,000-এরও বেশি ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেনসিলভেনিয়ার অঙ্গরাজ্য। জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দ্রুতগতির নিম্নচাপটি উত্তর পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেলেও এসব অঞ্চলে শীতল আবহাওয়া থাকবে আরও বেশ কয়েকদিন। এখন যার দিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরলাম আরও একবার, আপনাদের সঙ্গে আছি আমি শারমিন পুতুল। খেলার খবর। স্কোয়াডের প্রায় সবাইকে নিয়ে একসাথে অনুশীলন শুরু করতে পারায় এবার প্রস্তুতি ভালো হবে বলে মনে করছেন শেখ মুরসালিন। মার্চে 2 ম্যাচেই জয় নিয়ে দেশে ফেরার আশা তার। এদিকে দলের ডিফেন্ডার রহমত মিয়া জানিয়েছেন, এখন সব পজিশনে জায়গা ধরে রাখা কঠিন। মঙ্গলবার কিংস এরেনায় প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। যারা দলে আছেন সবাই খুবই ভালো ফেজে আছেন। আশা করছি আমরা একটা গুড অপরচুনিটি আছে আমাদের এই কোয়ালিফায়ার রাউন্ডটা আমরা সেকেন্ড হয়েও আমরা শেষ করতে পারি, একটা গুড অপরচুনিটি আমাদের জন্য। আশা করছি আমরা ম্যাচটা জিততে পারলে আমরা সেকেন্ডে থাকবো। আমরা লাকি, সবাইকে আমরা পাচ্ছি। এটা আমাদের হয় কি অনেক সময় দেখা যাচ্ছে এটা সবাই একসাথে ফার্স্টে থেকে শুরু করলে টিমের কম্বিনেশন ভালো হয়। তো আশা করছি আমরা আগের তুলনায় আমরা এবার আরও সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবো এবং ভালোভাবেই ম্যাচগুলো খেলতে পারবো। প্রত্যেকটা পজিশনেই এখন হার্ড পজিশন ধরে রাখা। সো পটেনশিয়াল প্লেয়ার আছে সব। যে খারাপ করবে সে টিমের বাইরে চলে যাবে, যে ভালো করবে সে টিমের সাথে থাকবে। বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল কেন খেলতে যায়নি তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে ভবিষ্যতে ক্রীড়া কূটনীতি নিয়েও কাজ করার কথা জানান প্রতিমন্ত্রী। আমাদের বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব কোথায় ছিল, আমাদের এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত এবং এটি নিয়ে আমি হয়তোবা ঈদের পরে আমি একটি তদন্ত কমিটি করে দিব এবং সেই তদন্ত কমিটির পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নিব এবং আমাদের কাছে মনে হয় যে ক্রীড়া কূটনীতিটি আমরা আরও বেশি জোরদার করা উচিত। কারণ খেলাধুলা এমন একটি জায়গা, সেখানে দল মত নির্বিশেষে কিংবা সকল রাজনৈতিক চিন্তার উপরে গিয়ে কিন্তু আমরা একটি জাতিকে এক করে ফেলতে পারি। কাবুলে পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক হতাহতের ঘটনায় গভীর শোক জানানোর পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ খান। মোহাম্মদ নবী সহ আফগান ক্রিকেটাররা এই ধরনের ঘটনা শুধু বিভাজন ও ঘৃণা বাড়ায় বলে মন্তব্য করেছে তারা। সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে রশিদ লেখেন, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালের ওপর হামলা ইচ্ছাকৃত হোক বা ভুলবশত তা সরাসরি যুদ্ধাপরাধ। রমজানের মতো পবিত্র সময়ে মানুষের জীবনের প্রতি এমন অবহেলাকে তিনি ভয়াবহ ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তিনি জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এদিকে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবী লিখেছেন, আজ রাতে কাবুলের একটি হাসপাতালে আশার আলো নিভে গেছে। চিকিৎসা নিতে আসা তরুণদের বোমার হামলায় হত্যা করা হয়েছে। এছাড়া তীব্র নিন্দা জানিয়েছেন ইব্রাহিম জাবরান, নাবিল উল হক রায়। শেষ করছি এখন প্রান্তিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।